দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, কথাটা নতুন কি? এটা তো আমার ছোটকাল থেকেই শুনছি। এখন নতুন করে শোনা যায় দেশে এখন এলএনজিও নেই। সো এই প্রবলেম আমাদের যেটা ছোটকাল থেকেই আছে, এটা কি সমাধান সম্ভব না? এটাকে নিয়ে আজকে আমি আলোচনা করব। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইট থেকে আমি শাহরিয়ার খান বলছি। সো বাংলাদেশে এক সময় শোনা যেত 25 বছর আগে বাংলাদেশে নাকি এত গ্যাস, বাংলাদেশ নাকি গ্যাসে ভাসছে। আমার যদ্দূর মনে পড়ে 25 বছর আগেও কিন্তু তখন বাংলাদেশে গ্যাসের সমস্যা ছিল। গ্যাসের অভাব বাংলাদেশে 80s 90s থেকেই ছিল। সো এটা প্রত্যেক বছর অ্যাকিউট হতে থাকে এবং 2001-2 সালে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। উনি একটা কমিটি গঠন করেছিলেন, কারণ তখন ইউনোকল একটা আমেরিকান কোম্পানি যে বিবিএন গ্যাস ফিল্ড আবিষ্কার করেছিল, তারা ইনসিস্ট করছিল যে বাংলাদেশে এত গ্যাসের ডিমান্ড নেই এবং এটা গ্যাসটা এক্সপোর্ট করা উচিত ইন্ডিয়াতে। তো সেই কমিটি তখন রিভিউ করে দেখে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্যাস 2012-13 সাল থেকেই আবার যা রিজার্ভ আছে সেটা ডিপ্লিট করবে। তো যাই হোক, ওভাবে করে এক্সপোর্ট করাটা বন্ধ হয় এবং এভার সিন্স সবসময় কিন্তু গ্যাসের একটা প্রবলেম ছিল। তো গ্যাসের প্রবলেম যখন 2010 সালে এত অ্যাকিউট হয়ে যায়, তখন তৎকালীন শেখ হাসিনার গভর্নমেন্ট এমনকি গ্যাসের লাইন দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু গ্যাসের লাইন দেওয়া বন্ধ করলেও সেটাকে নিয়ে কিন্তু কোনো পলিসি ছিল না। 2010 সালের পর গ্যাসের লাইন দেওয়া বন্ধ করে দেয় সরকার, কিছু সীমিত লাইন দেওয়া শুরু করে যে গ্যাসের এতই ক্রাইসিস। তবে 2018-19 সাল থেকে সেই হাসিনা গভর্নমেন্ট তখন ঠিক করে যে গ্যাস যেহেতু এত ক্রাইসিস, তো বাংলাদেশ এলএনজি ইম্পোর্ট করবে, এলএনজি ইম্পোর্ট করে গ্যাসের ক্রাইসিস মেটাবে। তো তখন থেকে একটু একটু করে এলএনজি আনা শুরু করে এবং এলএনজি দিয়ে যেই ক্রাইসিস মোকাবেলার কথা চিন্তা করে এই ম্যাপে বাংলাদেশ কিন্তু এই পর্যন্ত এসছে, কিন্তু ওই ক্রাইসিস কিন্তু কখনো যায়নি। মূলত আসলে এই ক্রাইসিসটা যাওয়ার মতো নয়। এলএনজি আসলে কখনোই একটা সমাধান ছিল না। এলএনজি ছিল একটা স্টপ গ্যাপ, একটা সমাধান। কারণ এলএনজি ইম্পোর্ট করার সাথে সাথে একটা নতুন জিনিস আবিষ্কার হয়, সেটা হচ্ছে যে এলএনজির আনা একটা জিওপলিটিক্যাল যদি আনসার্টেনটি তৈরি হয়, তাহলে এটা সাপ্লাই ঠিক থাকে না। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে এলএনজির যে প্রাইস, এটাও কোনো ফিক্সডভাবে থাকে না। সো যখনই যুদ্ধ শুরু হয়ে যায়, যেটা মিডল ইস্টে শুরু হলো, ইউক্রেনের যুদ্ধ, এগুলোর ফলে বিপুলভাবে এলএনজির দাম বেড়ে যায়। সো প্রত্যেক বছর বাংলাদেশের বিল কিন্তু বাড়ছে। এটা হলো নাম্বার ওয়ান। কীরকম বিল বাড়ছে একটা আইডিয়া দিই। 2023-24 সালে বাংলাদেশ যে এলএনজি আনে সেটা ছিল $3 বিলিয়ন পরিমাণ। সেই বিলটা এসে তার পরের বছর মানে 24-25-এ এসে 3.88 বিলিয়ন, প্রায় $4 বিলিয়ন এলএনজি বাংলাদেশ আনছে। আবার এই যে এলএনজিটা আনছে, সেই এলএনজিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ আমাদের যে নিড সেটা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ প্রত্যেক বছর আমাদের যে নিজস্ব যে গ্যাস আছে, এই গ্যাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের যে নিজেদের রিজার্ভ আছে, এটা 2031 সাল নাগাদ এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তার মানে এখন থেকে প্রত্যেক বছর কিন্তু নিজেদের যে গ্যাস সাপ্লাই, যেটা বেশ কয়েক বছর ধরে নিচের দিকে নামছে, আর এলএনজি ইম্পোর্টের যে নির্ভরশীলতা প্রত্যেক বছর বাড়ছে। সো আপনি যদি ধরে নেন যে প্রত্যেক বছর এই এক্সিস্টিং যেটুকু দিচ্ছে সেটুকুই যদি ফিল করি আরেকটু বাড়াই এলএনজি, তাহলে একটা স্টাডিতে বলছে এটা 2029 সাল নাগাদ গিয়ে আমাদের এলএনজির আমদানির খরচ হয়ে যাবে $8.5 বিলিয়ন। এখন যেটা $3.88 বিলিয়ন আছে, এটা $8.5 বিলিয়ন হয়ে যাবে। তা আপনি চিন্তা করেন, যদি 31 সালে বাংলাদেশের নিজস্ব গ্যাস শেষ হয়ে যায় এবং যেটুকু সাপ্লাই করি সেইটুকু যদি আমি এলএনজি ইম্পোর্ট করে আনতে হয়, এবং যদি ধরেও নেই যে এলএনজির বাজার স্থিতিশীল এবং মোটামুটি রিজনেবল প্রাইসে আনছি, তাহলে আমার ইম্পোর্ট বিল $12.5 বিলিয়ন থেকে $15 বিলিয়ন উঠে যেতে পারে। এবং আপনি $15 বিলিয়ন দিয়ে এলএনজি আনলেন, সেটা দিয়েও কিন্তু আসলে সম্পূর্ণ নিড কাভার হচ্ছে না। মানে আমি পিকচারটা আর একটু পরিষ্কার করে বলি যে বাংলাদেশে বর্তমানে একটা ডিমান্ড ধরে নেওয়া হয় 4000 MMCFD আসে। আপনি MMCFD না বুঝলেও মাত্রাগুলো বুঝতে পারবেন। আসলে হয়তো এর ডিমান্ড আরও বেশি, কিন্তু তার এগেনস্টে গভর্নমেন্ট দিচ্ছে 2700-2800 MMCFD। তার মধ্যে 2700-2800-র মধ্যে 700-800 হচ্ছে ইম্পোর্ট করা এলএনজি, যেটার দাম কিন্তু লোকাল যে গ্যাস তার থেকে অনেক বেশি। তো বাকি 2000
1900 1800, এটা হলো বাংলাদেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে তৈরি। তিতাস গ্যাস ফিল্ড, যেটা বাখরাবাদ গ্যাস ফিল্ড, তারপরে আপনার বিবিয়ানা গ্যাস ফিল্ড, মৌলভীবাজার গ্যাস ফিল্ড, এসব জায়গা থেকে উৎপাদিত হয়ে যে গ্যাসটা আসে এটা হলো লোকাল গ্যাস। তো সেই লোকাল গ্যাসটা এবং এলএনজি দিয়েও কিন্তু আমার যে বাজারের ডিমান্ড আছে সেই ডিমান্ডের কাছে ধারে নেই। সো এটা একটা টলারেবল লেভেলে করে রাখা হয়েছে। তো আপনাকে একটা এই যে অভাব, এটার একটা বিরাট ইম্প্যাক্ট হয় ইন্ডাস্ট্রিতে। কীরকম, যে আমাদের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে, সিটি গ্রুপ যেটা করেছিল, সে বাংলাদেশে ভবিষ্যতে আরও গ্যাস আসবে এটা ধরে নিয়ে সে একটা গ্যাস বেসড ইন্ডাস্ট্রির প্ল্যান করে প্রচুর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ক্রোড টাকা সেখানে ইনভেস্ট করে, এবং সেই সিটি গ্রুপ এখন ওই ইনভেস্ট করে কিন্তু এখন খুব বিপর্যস্ত আছে। এবং সেই যেই ব্যাংকগুলো তাকে ধার দিয়েছিল এই ইনভেস্ট করার জন্য, তারা সহ সবাই বিপর্যস্ত অবস্থায় আছে। সো আপনার কাছে গ্যাস নেই, 31 সাল নাগাদ নিজস্ব গ্যাস শেষ হয়ে যাবে, তখন কি আপনি এলএনজি আরও ইম্পোর্ট করবেন? আপনি $15 বিলিয়ন তো শুধুমাত্র যাবে আপনার এলএনজি ইম্পোর্ট করতে, তার বাইরেও তো আপনার তেল ইম্পোর্ট করতে হয়, তার বাইরে আপনার কয়লার ইম্পোর্ট করতে হয়, তার আগে বাইরে অনেক ধরনের ফুয়েল আমরা ইম্পোর্ট করি, তেল, কয়লা, তারপরে আরও পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেগুলো আমাদের ইম্পোর্ট করে আমাদের এনার্জি চলে, আমাদের বাস চলে, গাড়ি চলে, সব কিছু মিলে ওখানে আপনি $10 বিলিয়ন ইম্পোর্ট করছি। সো এটা তো প্রত্যেক বছর বাড়বে। তো আপনি যদি চিন্তা করেন 31 সালে যদি আমার কেবলমাত্র গ্যাসের রিপ্লেসমেন্টের জন্য আমার যদি প্রায় $15 বিলিয়ন খরচ হয়, তার সাথে যদি আরও $10 বিলিয়ন কমপক্ষে যদি আমার তেল, কয়লা, বিভিন্ন অন্যান্য ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, তাহলে বিলটা কত দাঁড়ায়? আর এরপরে তো আমাকে খাদ্য ইম্পোর্ট করতে হবে, আরও জিনিস তো ইম্পোর্ট করতে হবে। তো বাংলাদেশ এই ডলার পাবে কোথায়? সো এটা আসলে কোনো, এই এলএনজি টার্মিনাল গভর্নমেন্ট করছে, 3টা 4টা করে অর্ডার দিচ্ছে, বাট এটা কোনো সলিউশন না। কারণ আপনাকে এটা 10 বছর 15 বছর পরে বাংলাদেশের ইকোনমি শেষ হয়ে যাবে যদি শুধুমাত্র আপনি গ্যাসের উপরে নির্ভর করেন। এখন সেই যে বলেছিলাম 2010 সালে আওয়ামী লীগ সরকার, তখন তারা বন্ধ করে দিয়েছিল নতুন লাইন দেওয়া, কিন্তু তারা কিন্তু কোনো পলিসি করেনি যে ঠিক আছে আমি এলএনজি এনে গ্যাসটাকে মিট করে আমি এই পর্যন্ত গ্যাস দেব বা এরপরে আমি ফেজ আউট করব, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আসলে তখন যদি করতো তাহলে এখন কিন্তু এই অবস্থা হতো না। যদি আমি উদাহরণ দিই, যদি সিটি গ্রুপ কখনোই তার ইনভেস্টমেন্টের মধ্যে গ্যাসের কথা চিন্তা করতো না এবং সে অন্য কোনো ধরনের ফুয়েলের কথা চিন্তা করতো, তাহলে কিন্তু সিটি গ্রুপের ইনভেস্টমেন্টটা এভাবে ধরা খেত না। এখন আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিতে গ্যাস লাগে সেটা আবার অন্য কি করা যায়? অন্য করা যায় হলো ইলেকট্রিক বেস জিনিস করা যায়, যেটা আমি উদাহরণ দেব। ইলেকট্রিক সলিউশন আপনাকে সব ধরনের জিনিসকেই চালাতে দিবে। আপনি যখন গ্যাসের রিপ্লেসমেন্ট চিন্তা করবেন তখন শুধু এলএনজি, কিন্তু আপনি ইলেকট্রিসিটি কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করতে পারেন। আপনার রিনিউয়েবল থাকতে পারে, আপনার স্টোরেজ থাকতে পারে, আপনার নিউক্লিয়ার থাকতে পারে, আপনার কয়লা, আপনার এলএনজি, আপনি এলপিজি, সিএনজি, যত রকম আছে পৃথিবীর, অনেক রকম, হাইড্রোজেন, প্রচুর নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন স্টোরেজ সিস্টেম আছে। ইলেকট্রিসিটি একভাবে না একভাবে তৈরি করা যায়, কিন্তু গ্যাসের আপনি যদি রিপ্লেস করতে চান ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনার অপশন খুব সীমিত। এখন এক্সপার্টদের সাথে কনসাল্ট করুন, তারাই পথ দেখিয়ে দিবে, কারণ এটা হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, আমি সেখানে আসছি। একটা সিম্পল টেকনোলজি আছে হিট পাম্প। সো এই হিট পাম্প আপনি ইলেকট্রিসিটি দিয়ে ব্যবহার করে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো বয়লারের জন্য গ্যাস লাগে, তার ক্যাপটিভ পাওয়ার জেনারেশনের জন্য গ্যাস লাগে। সো গ্যাসের বদলে আপনি যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে হিট পাম্প ব্যবহার করেন, তার বয়লারের কাজটা হয়ে গেল, আপনার ক্যাপটিভ পাওয়ারের দরকার নেই। আপনি একটু কয়েকদিন পরেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট আসবে, সেখানে সারপ্লাস পাওয়ার থাকবে। সো আপনার আসলে দরকার নেই এই গ্যাসের বেসড কোনো কিছুর দরকার নেই। আর এটার উদাহরণ তো আপনি গেলেই ইউরোপের দিকে তাকালেই আপনি পাবেন। যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে প্রচুর গ্যাস আমদানি করতো। তার যে টোটাল গ্যাস আমদানি, তার মধ্যে 45% ছিল রাশিয়ান গ্যাস। এখন ইউরোপিয়ান দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু বেশ বৈরী। সো সেই বৈরিতা থেকে আর যুদ্ধটা লাগিয়ে ফেলেছে, গ্যাস লাইনের সাপ্লাইয়ের মধ্যে ডিসরাপশন হয়েছে, তখন ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে সেই ডিপেন্ডেন্সি যেটা ছিল 45% সেটাকে কেটে 12-তে নামিয়ে এনে সেই গ্যাসটা
কিভাবে কাটলো? মানে আকাশ থেকে তো রিপ্লেসমেন্ট আসেনি, মানে রাশিয়ান থেকে যে গ্যাসটা আসছে এটা দিয়ে অলরেডি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি চলছে, পাওয়ার প্ল্যান্ট চলছে, সো সেটা তো হয়নি। তাহলে কি কি করেছে তখন? ইসিভুক্ত দেশগুলো তারা মোর রিনিউয়েবল করেছে, এনার্জি এফিসিয়েন্সি বাড়িয়েছে, এভাবে করে কিন্তু ওই গ্যাসের উপরে যে নির্ভরশীলতা সেটা কাট ডাউন করেছে। এবং এই পরিস্থিতি একটা আওয়েকেনিং কল ছিল ফর ইউরোপিয়ান নেশনস, যে আসলেই তো এত নির্ভরশীল যদি থাকি তাহলে তো আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের যে সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, এগুলো তো থাকে না। সো তারা কি করেছে, তারা এই জুলাই মাসে একটা ইলেকট্রিফিকেশন প্ল্যান করেছে। ওই আইডিয়াটাই হচ্ছে যে গ্যাস কমাও বা ফসিল ফুয়েল কমাও, প্রডিউস মোর ইলেকট্রিসিটি থ্রু আদার সাস্টেনেবল মিনস। ইউরোপিয়ান কমিশনের প্ল্যানটা হচ্ছে যে বর্তমানে তাদের 23% আছে তারা এনার্জি ইউজ করে ফ্রম ইলেকট্রিসিটি, মানে আদার অন্যান্য রিসোর্সগুলো ব্যবহার করে ফর রিমেইনিং এনার্জি ইউজ, সেটাকে তারা 46% হলো ইলেকট্রিসিটি বেসড করে ফেলবে 2040 সাল নাগাদ। আর চিন্তা করেন যদি সেটা করে, তার বছরে সে সেভ করবে 260 বিলিয়ন ইউরোর ফসিল ফুয়েল আমদানি। মানে পুরো পৃথিবী কিন্তু 2040 সালে ফসিল ফুয়েলের যে বাজার, এটা কিন্তু অনেক শ্রিঙ্ক করবে থ্রু দিস কাইন্ড অফ মেজার্স। কারণ এটা এই সেম প্র্যাকটিস কিন্তু চায়নাও করছে। ইসি ছাড়াও ইউরোপের মধ্যে ফ্রান্স তার ইলেকট্রিফিকেশনের বাজেট অনেক বাড়িয়ে দিয়েছে। মানে সে বছরে 5 বিলিয়ন ইউরো ব্যবহার করত ইলেকট্রিফিকেশনের কাজে, সেটাকে এই বছর থেকে $10 বিলিয়ন ইউরো খরচ করছে। আর পাশাপাশি আগামী বছর থেকে সে গ্যাস বয়লার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো পলিসি হয়নি। বাংলাদেশে কখনো সরকার যখন গ্যাস নিষিদ্ধ করেছে কখনো একটা প্ল্যান করেনি যে ওকে আমার গ্যাস আস্তে আস্তে ডিপ্লিট হয়ে যাবে, আমার যে এক্সিস্টিং গ্যাসের ইন্ডাস্ট্রি আছে এর থেকে বেশি আমি গ্যাস কনজামশন ইম্পোর্ট করা ফুয়েল দিয়ে হলেও এর থেকে বাড়াবো না। সো নতুন যারা আসবে, নতুন ইন্ডাস্ট্রি আসবে, নতুন ফ্যাক্টরি হবে, যাই হবে, তারা কেউ গ্যাস ব্যবহার করতে পারবে না, আমরা এটার অল্টারনেটিভ করব। সো এই পর্যন্ত 2026 সাল পর্যন্ত কোনো গ্যাসের ইউসেজের উপরে কোনো ক্যাপ সরকার পরিকল্পিতভাবে করেনি। এখন সেটা করার সময় হয়েছে। এখন সরকার সে রিভিউ করুক এক্সপার্ট প্যানেল দিয়ে যে আসলে এর বেশি আমরা গ্যাস ইউজ করতে পারবো না। এমনকি এলএনজিও যদি আনি, তা এলএনজি আনলেও তো এটা তো ফরএভার আমরা বাড়াতে পারবো না। আমার 15 বিলিয়ন, 16 বিলিয়ন, $20 বিলিয়ন ফরএভার তো করা সম্ভব না, বিকজ দেয়ার আর বেটার ওয়েজ। আর যদি ওয়ে না থাকতো তা অন্য কথা ছিল, দেয়ার আর বেটার ওয়েজ। বাংলাদেশ এই ইউরোপের থেকে শিক্ষা নিক, বাংলাদেশ ইউরোপিয়ান নেশনগুলোর কাছ থেকে তাদের যদি এক্সপার্ট প্রয়োজন হয় এক্সপার্ট ডেকে আনুক, বলুক বাংলাদেশকে, দেখুক বাংলাদেশকে দেখে বলুক যে এই করা যায়, কারণ তাদের তো অলরেডি অভিজ্ঞতা আছে। আর এটা ছাড়াও আপনি যদি দেখেন আশেপাশের অনেক দেশই কিন্তু অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে ধরেন সোলার পাওয়ার তাদের, আমাদের এখানে সোলার এক ইউনিট তৈরি করতে 12 টাকা 13 টাকা লাগে, ইন্ডিয়াতে হলো 3 রুপি থেকে 5 রুপি, উইচ ইজ লাইক বাংলাদেশ থেকে ধরেন 4 টাকা 6 টাকা এরকম হবে। সো এটা করছে। পাকিস্তানে দেখেন, পাকিস্তানের যে পাওয়ারের যে হোল ডিমান্ড পুরাটাই একটা মেজর অংশ কাভার করছে হলো হোম সোলার সলিউশন। সো মেনি থিংস আর হ্যাপেনিং। যদি সরকার রাইট পদ্ধতি নেয়, রাইট পলিসি নেয়, তাহলে এইটা সলভ করা সম্ভব। এখন প্যারাডক্স হচ্ছে বাংলাদেশ কি এগুলো শেখার পরে, একটা ভালো পলিসি নেওয়ার পরে গ্যাসকে কি খুব সহজে রিপ্লেস করা যাবে? আমি বলিনি গ্যাসকে খুব সহজে রিপ্লেস করা যাবে। দেয়ার আর মেনি ইস্যুস। যেমন ধরেন আমাদের দেশের যে পাওয়ার প্ল্যান্ট, তারাই একটা বিরাট অংশ গ্যাস কনজিউম করে। আমাদের দেশের পাওয়ার প্ল্যান্টগুলো 45% গ্যাসের ইউজার, যদিও এই পাওয়ার প্ল্যান্টগুলোর অর্ধেকই গ্যাস না পেয়ে বসে আছে। সো ইট ইজ এ ইউজলেস থিং। সো এটা কিন্তু তারপরে এই পাওয়ার প্ল্যান্টগুলোকে আমি যদি এলএনজি এনে এই পাওয়ার প্ল্যান্টগুলোকে চালাই, তাহলেও তো একটা ইউটিলাইজেশন হয়। পাওয়ার প্ল্যান্ট ছাড়া আরেকটা বিরাট এস্টাবলিশমেন্ট আছে, সেটা হলো ফার্টিলাইজার ফ্যাক্টরি। ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো কিন্তু গ্যাসকে ব্যবহার করে ফার্টিলাইজার তৈরি করে। সো আমি যদি এলএনজি দিয়ে আনি, তাহলে ফার্টিলাইজার এবং পাওয়ার এই দুইটা প্রাধান্য পাক, বা সরকার নিজে রিভিউ করে বুঝুক যে কোন কোন সেক্টরকে আমি ইম্পোর্টেড এলএনজি দিয়ে আমি এগুলো চালাবো। আর রিমেনিং জিনিসের ক্ষেত্রে একটা ফেজ আউট প্ল্যান করুক, যে যারা ইন্ডাস্ট্রি আছে তাদের বয়লারগুলো, তাদের যেই গ্যাস বেসড ইকুইপমেন্ট আছে সেগুলোকে এত সাল নাগাদ এইভাবে কনভার্ট করুক। এবং এটা যদি ইউরোপ পারে, তাহলে আমরা পারবো না কেন?
পাওয়ারের আরেকটা সলিউশন হচ্ছে, আপনি দেখেন ইম্পোর্টেড এলএনজি থেকে ইন্ডিয়া থেকে যে পাওয়ার ইম্পোর্ট করি এটা মাচ মোর রিলায়েবল অ্যান্ড প্রেডিক্টেবল। এবং ইন্ডিয়া থেকে যে আমরা সেই গত 12 বছর ধরে ইন্টার এক্সচেঞ্জের মাধ্যমে ভেড়ামারা গ্রিড দিয়ে পাওয়ার আনি, আদানি বাদ দেওয়া, আদানি বাদী যেটা আনছি, এটার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো এবং খুবই লাভজনক। এবং ইন্ডিয়ান কিন্তু যে বাল্ক মার্কেট থেকে আপনি অকশনে কম দামে রিনিউয়েবল পাওয়ারও কিনতে পারেন। এটা গেল ইন্ডিয়া। আপনার নেপাল থেকে আমরা টেস্ট কেসে এই জুলাই মাসে আমরা অল্প একটু বিদ্যুৎ এনেছি। এখন একটু সুসম্পর্ক করে নেপাল থেকেও আমরা প্রচুর কিন্তু বিদ্যুৎ আনতে পারি, আমরা ভুটান থেকে আনতে পারি। বিদ্যুতের সোর্সের কোনো দিন শেষ হবে না, একটা না একটা মানুষ তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে আনতে পারবে। কিন্তু আপনি আউটরাইট গ্যাস আপনি শুধুমাত্র করবেন, আপনি বলতে পারেন যে গত 25-26 বছর সেই বিবিয়ানা গ্যাস ফিল্ড 98-এ পাওয়া যাওয়ার পরে কোনো মেজর এক্সপ্লোরেশন হয়নি। হয়েছে, সরকার বাপেক্স দিয়ে করেছে, ছোট ছোট পেয়েছে, ছোট দিয়ে কোনো কাজ হবে না। এখন এই সরকার এসে কয়েকটা উদ্যোগ নিতে পারে, বড় বড়ভাবেই তারা কাজ করলো, যদি কাজ করে কিছু পায়ও 31 সাল নাগাদ আপনি কোনো গ্যাস, বড় গ্যাস আপনি আনতে পারবেন না। ছোটোখাটো কিছু আনতে পারবেন, বড় কিছু বিবিয়ানা স্কেল বা ইভেন বিবিয়ানা না মৌলভীবাজার স্কেলেও যদি গ্যাস ফিল্ড ডিসকভার্ড হয়, আর যদি সমুদ্রে কিছু হয় সেটার জন্য এমনি 7-8 বছর লেগে যাবে। সো অল ইন অল আপনাকে প্ল্যান আজকেই করতে হবে। সো আপনি কিন্তু যদি দেশে কোনো নতুন গ্যাস পাওয়া যায়, এটা মনে করেন আপনার সৌভাগ্য, এবং এটা দিয়ে আপনি ডিপ্লিটিং যে ফিল্ড আছে সেটার আপনি একটু অগমেন্ট করলেন, মানে কিছু বছরের জন্য ব্রিদিং স্পেস পেলেন। কিন্তু আলটিমেট কিন্তু আপনার প্ল্যান করতে হবে, লং টার্ম প্ল্যানটা এখন থেকেই করতে হবে, যাতে বাংলাদেশ আস্তে আস্তে রিনিউয়েবল, তারপরে রিজিওনাল ইলেকট্রিসিটি মানে ইন্ডিয়া, ভুটান, নেপাল থেকে ইলেকট্রিসিটি, এবং প্রচুর ডাইভার্স রিসোর্স থেকে ইলেকট্রিক বেসড একটা সলিউশনের দিকে যেতে হবে, যেটার থেকে ইন্ডাস্ট্রিগুলো মাচ মোর রিলায়েবলি পাওয়ার পাবে। আর তার মধ্যে রূপপুর যদি আসে, রূপপুর কিন্তু 60 বছরের মেয়াদি একটা প্রজেক্ট। সো অন্য প্রজেক্টগুলো থাকে তার 1/3 একটা মেয়াদ। সো রূপপুর থেকে আপনি 60 বছর আপনি ইলেকট্রিসিটি পাবেন, ইটস এ রিলিফ, লং টার্ম রিলিফ। সো আপনার যদি ইলেকট্রিক সিস্টেমটাকে গভর্নমেন্ট খুব স্ট্যান্ডার্ডাইজ করে, তাহলে ইন্ডাস্ট্রির প্রবলেম কি? কোনোই প্রবলেম নেই। সো আই থিঙ্ক যে এখন হলো সরকার এই প্রবলেমটা সমাধানের জন্য শর্ট টার্ম গ্যাপ হিসাবে এফএসআরইউ নিতে পারে, মানে ফ্লোটিং টার্মিনাল এলএনজি আনার জন্য, কিন্তু লং টার্ম স্টেপগুলো এখনই নিতে হবে বাই ফ্রেমিং রাইট পলিসিস। দর্শকরা যদি এই প্রোগ্রাম থেকে কিছু জানতে পারেন, কিছু জানতে পারলেন বা কিছু বুঝতে পারলেন, তাহলে আমাদের চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন।